ভিসা বন্ড এটা আসলে কি এবং এই নতুন ভিসা বন্ড কর্মসূচির আসলে মূল উদ্দেশ্যটা কি? অনেকের ক্ষেত্রে ভিসা বন্ড লাগবে না, সবার যে লাগবে এরকম আমরা বলতে পারি না। তবে অনেকের ক্ষেত্রে লাগবে না, আবার অনেকের ক্ষেত্রে লাগবে। অনেকের হয়তো কোনো কারণে অফিসার ভিসা রিজেক্ট করে দিত, যে ঠিক আছে তোমার ভিসা আমি রিফিউজ করলাম, ডিনাই করলাম। কিন্তু যেহেতু ভিসা বন্ডের সুযোগটা আছে, যারা হয়তো কোন দেশে আগে যায় নাই, তা ফার্স্ট টাইম আমেরিকা আসতে চাচ্ছে, তাদেরকে যদি ভিসা বন্ডের মাধ্যমে ভিসাটা দিয়ে দেওয়া হয়, ওই লোকটা কিন্তু হ্যাপি হবে। এই যে বাংলাদেশিদের জন্য আমরা মিশ্র প্রতিক্রিয়াই বলি বা দুঃসংবাদই বলি, B1 B2 ভিসা অর্থাৎ ভ্রমণ ভিসা এবং ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে যে আবেদনকারীদের একটা কঠিন শর্ত দেওয়া হচ্ছে, বন্ডের কথা বলা হচ্ছে, ভিসা বন্ডের কথা বলা হচ্ছে। তো আপনার কাছে জানতে চাইবো যে এই যে আসলে ভিসা বন্ড এটা আসলে কি এবং এই নতুন ভিসা বন্ড কর্মসূচির আসলে মূল উদ্দেশ্যটা কি? অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। আমি আপনাদের অনুষ্ঠানে হয়তো অনেক আগে বলেছিলাম যে যেই কটা ভিসা বন্ডের তালিকায় ছিল, বাংলাদেশের নাম হয়তো চলে আসতে পারে, কারণ তারা ভিসা বন্ডে এইসব দেশকে নিচ্ছে যেই সব দেশের সাথে আমেরিকার মানে নিরাপত্তা জনিত কারণে অনেক ইনফরমেশন শেয়ার হয় না, এবং যে সব দেশের লোকজন আমেরিকায় এসে ওভারস্টে করে এবং মিথ্যা তথ্য দিয়ে গ্রিন কার্ড পেয়েছে, মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়েছে, মোটামুটি একটা নেগেটিভ যে সব দেশ, ওই সব দেশের আওতায় বাংলাদেশ নাম পড়ে গেল। এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং দুঃখজনক হলো সত্য, আমরা এখন ওই কালো তালিকার মধ্যেই পড়ে গেলাম। এটা আমরা কোনো সময় আমাদের এক্সপেকটেশন ছিল না। সো এটা কিন্তু ফাইনাল যেটা শুরু হচ্ছে, এটা এখানে কিন্তু মানে আর সম্ভাবনার কথা বলা হচ্ছে না, অর্ডার অলরেডি চলে আসছে যে এটা জানুয়ারি 21, 2026 থেকে এটা কার্যকর হয়ে যাবে। অনেকের প্রশ্ন, যদি এই মুহূর্তে কেউ আগে কেউ অ্যাপ্লাই করে থাকে বা এবং এখন যদি কেউ অ্যাপ্লাই করে ভিসা ফি দিয়ে ডেট নিতে পারে, তাদেরটা কি বর্তমান ভিসা বন্ডের আওতায় পড়বে কিনা? লটা হবে যখন ইন্টারভিউ হবে, যে যখন অ্যাপ্লাই করেছে তখন না, যখন সে ইন্টারভিউটা হবে, যদি জানুয়ারি 21, 2026 এর পরে হয়, তখন ভিসা অফিসারের ডিসক্রিপশন, ভিসা অফিসারের ইন্টারভিউর পরে তাকে অ্যাপ্লিক্যান্টকে জানাতে পারবে আসলে তার লাগবে কি লাগবে না। অনেকের ক্ষেত্রে ভিসা বন্ড লাগবে না, সবার যে লাগবে এরকম আমরা বলতে পারি না। তবে অনেকের ক্ষেত্রে লাগবে না, আবার অনেকের ক্ষেত্রে লাগবে। এটা আমরা একটু কয়েকদিন যাবত কথা বলছি, 5,000, 10,000, 15,000। তা আপনি যে বলছেন অনেকের ক্ষেত্রে লাগবে, অনেকের ক্ষেত্রে লাগবে না, তো এইটা কিভাবে পার্থক্যটা নিরূপিত হবে কিভাবে, তাইলে যে কার লাগবে কার লাগবে না? ধন্যবাদ। আমার পার্থক্যটা নিরূপিত হবে কনসুলার অফিসার যখন একটি অ্যাপ্লিক্যান্টকে ইন্টারভিউ নেবে, তখন সে তার পারিপার্শ্বিক অবস্থা, ওই লোকের এডুকেশন, এমপ্লয়মেন্ট, অ্যাসেট, ট্রাভেল হিস্ট্রি সবগুলো দেখে অনুমান করতে পারবে। তারা অনুমানটা যে সবসময় সঠিক হবে এমন না। আপনারা দেখেছেন অনেক যে ভালো ব্যবসায়ীরা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা ভিসা পাচ্ছে না, আবার নিম্ন কর্মচারীরা ভিসা পাচ্ছে, এবং অনেকে খুব গরিব ঘরের সন্তানরা ভিসা পাচ্ছে, আমেরিকা ভিসা চলে আসছে। এটা আমাদের দেখা, আপনাদের দেখা। তারা তাদের যে ডিসক্রিপশন পাওয়ারটা ব্যবহার করবে, তাদের এটা তাদের মানে তাদের ধ্যান ধারণা দিয়ে দেখবে, তাদের যে একটা সিস্টেমে তারা দেখতে বোঝার চেষ্টা করবে যে আসলে লোকটা কি আমেরিকার জন্য পাবলিক চার্জ হবে কিনা, রিস্কি কিনা, আমেরিকা এসে থেকে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। তারা যদি মনে করে যে এই যে অ্যাপ্লিক্যান্ট, ভিসা অ্যাপ্লিক্যান্ট, সে কোনো কারণে হয়তো বা তার সন্দেহ হলো সে আমেরিকা থেকে যে যেতে পারবে না, এই ক্ষেত্রে তাকে বন্ডের কথা বলা, নির্দেশনা দেওয়া যেতে পারে। এই ক্ষেত্রে আমি ভালো অবস্থাটা এই জন্য বলবো, অনেকের ক্ষেত্রে দুঃসংবাদ, অনেকের যে সুসংবাদ, একজন সুসংবাদ বলবো, অনেকের হয়তো কোনো কারণে অফিসার ভিসা রিজেক্ট করে দিত, যে ঠিক আছে তোমার ভিসা আমি রিফিউজ করলাম, ডিনাই করলাম। কিন্তু যেহেতু ভিসা বন্ডের সুযোগটা আছে, যারা হয়তো কোন দেশে আগে যায় নাই, তা ফার্স্ট টাইম আমেরিকা আসতে চাচ্ছে, তাদেরকে যদি ভিসা বন্ডের মাধ্যমে ভিসাটা দিয়ে দেওয়া হয়, ওই লোকটা কিন্তু হ্যাপি হবে, কারণ সে জানতেছে সে কিন্তু আমেরিকা এসে আর থাকবে না, সে চলে যাবে। এই ক্ষেত্রে $15,000 তার কাছে
বড় কোনো ফ্যাক্টর না। আমরা দেখেছি যে ইলিগেল ভাবে, অবৈধভাবে এবং মানুষকে টাকা পয়সা দিয়ে অনেকে দালালের মাধ্যমে ভিসা নিতে হচ্ছে। এটা আমেরিকা তখন যেটা করবে, দালাল দরকার কি? আপনারা তো আমি সুযোগ দিচ্ছি, 15,000 টাকা বন্ড দেন, আপনি আমেরিকা যেতে পারবেন, আবার ফেরত আসলে টাকাটা ফেরত যোগ্য। এই ক্ষেত্রে আমার মনে হয় অনেকের জন্য, যারা ফার্স্ট টাইম যারা ভ্রমণ করবে আমেরিকা, তাদের জন্য এটা আমি সুখবরই বলে মনে করব। কারণ দেশে আরেকটা দরজা উন্মোচন হলো। যারা আগে ভিসা পেতই না, যা সন্দেহ করলে ভিসা দেবে না, এখন তাকে ভিসা দেওয়ার একটা দরজা খোলা হলো, যে সে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে $15,000 পর্যন্ত, সে যদি রিফান্ডেবল টাকাটা জমা দিতে পারে। হ্যাঁ, বোঝা গেল সে তার ইন্টেনশনটা মহৎ এবং সে আসলে চলে যাবে। এরপর আসার পরেও অনেকে যে চলে যাবে এরকম না। $15,000 বন্ড দেওয়ার পরেও কিন্তু অনেকে দেখা যাবে যে দেশে অবৈধ থেকে যাচ্ছে, আনডকুমেন্টেড হচ্ছে, অবৈধভাবে কাজকর্ম করবে, পাবলিক বেনিফিট নেবে। এটার জন্য হয়তো পরবর্তী সরকার আরো কঠোর ব্যবস্থা নিতে পারে অথবা নেবে, এটাই স্বাভাবিক। তো আপনি বললেন, আপনার আলোচনার মধ্যে দিয়ে বললেন যে এই যে ভিসা বন্ড যেটা আরোপ করা হচ্ছে, আরোপ করার পেছনে মূল কারণটার ক্ষেত্রে আপনি বললেন যে যে সমস্ত দেশগুলো তথ্য আদান প্রদান করে না আমেরিকার সাথে, সে কারণে তাদের, আমরা ধরে নিলাম বাংলাদেশ তথ্য আদান প্রদান করে না, সে কারণে যে কয়েকটা তালিকা আসছে, 38টা দেশের তালিকা আসছে, সেই তালিকার মধ্যে বাংলাদেশও আছে। তো সেক্ষেত্রে তথ্য আদান প্রদান যদি না হয়ে থাকে, কেবলমাত্র তাহলে B1 B2 ভিসার ক্ষেত্রেই কেন? অন্যান্য তো আরো অনেক ভিসা ক্যাটাগরি আছে, সেগুলোর ক্ষেত্রে নাই কেন? একটা অংশ বলছি যাদের মূল কারণ হচ্ছে যে দেশের অধিকাংশ লোক আমেরিকা এসে ওভারস্টে করে। আচ্ছা, যে দেশের অধিকাংশ লোক আমেরিকা এসে ওভারস্টে করে, ভিসা টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট করে এবং এই দেশে অবৈধভাবে থাকে, অ্যাসাইলাম ক্লেম, মনে করেন যে যেই দেশ থেকে একটা দেশের 100% লোকের মধ্যে যদি 50% লোক এসে অ্যাসাইলাম ক্লেম করে, তারপর আপনি কি ভাববেন এই দেশটার অবস্থা কি ভাববেন? ভ্রমণে আসলে 50% লোক যদি অ্যাসাইলাম ক্লেম করে, এই জন্য ট্রাম্প প্রশাসন এই দিকটার প্রতি একটু কঠোর ভাবে হস্তক্ষেপ করছে এবং আমি আবারও বলছি আপনার জন্য অনেকের জন্য সুখবর। আমি দুঃখের খবরের মধ্যে সুখবর পাওয়ার চেষ্টা করি। অনেকের জন্য সুখবর এই কারণে, যারা হয়তো আমেরিকা কখনো আসে নাই, কোনো ভ্রমণ হিস্ট্রি নাই, তারা যদি $15,000 বন্ড দিয়ে যদি আসতে পারে, দে আর হ্যাপি। তারা কিন্তু অখুশি হবে না, কারণ তারা তো ভিসাটা পাচ্ছে, আমেরিকাতে ঘুরে যেতে পারতেছে। এর জন্য তাদের জন্য অনেকে ফার্স্ট টাইম যারা আসছে তাদের জন্য সুখবর। তারা মিনিমাম যদি রিকোয়ারমেন্ট ফুলফিল করে, তখনই তারা কিন্তু এই দেশে আসার সম্ভাবনাটা তাদের জন্য দুয়ার উন্মুক্ত হলো। এবং তারা যদি একবার প্রমাণ করতে পারে যে সে চলে গেছে, তারপরে তো অবাধে আসতে পারবে। আপনারা দেখছেন আমেরিকা যে সিস্টেমটা আছে, যাদের ক্রেডিট হিস্ট্রি নাই, ক্রেডিট কার্ড নাই, তখন আমরা করি কি, বলি যে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করেন, প্রিপেইড ডেবিট কার্ড করেন ক্রেডিট হিস্ট্রি বাড়ানোর জন্য। আপনি বাড়ানোর কথা বুঝতেছেন আমার? জি। প্রিপেইড একটা, আমরা ধরেন $500 ব্যাংকে, যারা নতুন যারা আমেরিকা আছে, $500 ব্যাংকে তার ক্রেডিট তার অ্যাকাউন্টে জমা দিয়ে এই অ্যাকাউন্ট থেকে যে ডেবিট কার্ড করে তার ক্রেডিট হিস্ট্রি বাড়ানোর জন্য। সেই ক্ষেত্রে আমেরিকায় যে সুযোগটা দিচ্ছে অনেকে, এটা কিন্তু অনেকের জন্য বিশাল একটা প্রাপ্তি। যে তারা যে আসার যোগ্যই ছিল না, তারা কিন্তু হয়তো বা আসার দরজা উন্মুক্ত হলো। এই ক্ষেত্রে আমি অনেকের জন্য ভালো দিক বলবো। আবার খারাপ তো আছে, যারা ধরেন আর্থিক অবস্থা খুবই খারাপ, তাদের জন্য খারাপ। যারা হয়তো আর্থিক ইনফ্লুয়েন্সিয়াল, কিন্তু তারা হয়তো কোনো কারণে আসতে পারে নাই বা আমেরিকা বিশ্বাস করতো না, তাদের জন্য এটা ভালো।